আজকে দুপুরে একটি খবর প্রকাশ হয়েছে, সেখানে ইসরায়েলের পক্ষ থেকে সরাসরি মিলিটারিকে নির্দেশ দেওয়া হয়েছে ইরানের যত সরকারি স্থাপনা তার উপরে যেন মিলিটারি অ্যাটাক করা হয়। আমি বাংলাদেশের একটি খবরের কাগজের ক্লিপিংসই আপনাদের দেখাচ্ছি, কারণ বাংলাদেশ থেকে অনেক দর্শক কমেন্ট করেন ভুয়ো সংবাদ, মিথ্যে খবর, এই ধরনের কথাবার্তাগুলো তারা বলেন। কিন্তু আজকে বাংলাদেশের একটি সংবাদপত্র এই খবর প্রকাশ করেছে, আল জাজিরা প্রকাশ করেছে, বিবিসি প্রকাশ করেছে, যেখানে ইসরায়েলের পক্ষ থেকে সরাসরি নির্দেশ দেওয়া হয়েছে মিলিটারিকে তারা যেন ইরানের সরকারি স্থাপনাগুলোর উপরে ক্ষেপণাস্ত্র প্রয়োগ করে। অর্থাৎ যুদ্ধ থামার তো কোনো ইঙ্গিতই দেখা যাচ্ছে না, উল্টে যুদ্ধের যে পরিসর তা কিন্তু অনেকটা বাড়তে শুরু করেছে। তবে আজকের এই ভিডিও এমন একটি বিষয়কে কেন্দ্র করে বানাচ্ছি যা সকলের দেখা উচিত এবং বোঝা উচিত। ভারত বাংলাদেশ সকলের বোঝা উচিত, সরকারি স্থাপনায় আক্রমণ করা মানে আন্তর্জাতিক ক্ষেত্রে এই পুরো বিষয়টি কিন্তু এক অন্য ধরনের আকার ধারণ করবে। মনে রাখবেন, ইরানে কিন্তু ইনভেস্টমেন্ট বিশ্বের বহু দেশের আছে। চায়না প্রায় $400 মিলিয়ন ইরানে ইনভেস্ট করেছে। রাশিয়া সরাসরি ইরানে যে নিউক্লিয়ার স্থাপনাগুলো হচ্ছে সেখানে কিন্তু ইনভেস্টমেন্ট করে। এমনকি ভারতও কিন্তু ইরানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইনভেস্টমেন্ট করেছে। এবার প্রশ্ন হলো, ইসরায়েল কি ভারতের সেই বানানো ইনভেস্টমেন্টের উপর মিসাইল প্রয়োগ করবে না করবে না? আমি একাধিক ভিডিওতে ইসরায়েলের সঙ্গে ভারতের ইতিহাস এবং বর্তমান সম্পর্কটা আপনাদের বলেছি। আজকে 2 থেকে 3 মিনিটে ইরানের সঙ্গে ভারতের সম্পর্কটা আমি বলবো, এবং আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব কেন এই মুহূর্তে ইরান অত্যন্ত গুরুত্বপূর্ণ এক কমিউনিকেশন মিডিয়াম হতে পারে ভারতের জন্য। দেখুন, ইরান এবং ভারতবর্ষের এক ঐতিহাসিক সম্পর্ক কিন্তু আছে। আপনি মুঘল পিরিয়ড ভুলে যান, মুঘল পিরিয়ডের আগের সময়টা যদি আপনারা বিচার বিশ্লেষণ করেন, দেখবেন 3000 বিসির সময় থেকে ভারত এবং এই যে ইরান, এদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়। পরবর্তীকালে ইরান ইসলামিক রাষ্ট্র দিকে তৈরি হওয়ার দিকে যায় এবং ভারতবর্ষে মোগল যুগ শুরু হয়। সে সময়টার মধ্যে একাধিক ক্ষেত্রে বিভিন্ন আদান প্রদান কিন্তু ভারত আর ইরানের মধ্যে হতো। আমি অত ইতিহাসের গভীরে আপনাদেরকে নিয়ে যেতে চাইছি না, আপনি জওহরলাল নেহরুর পিরিয়ডে ফিরুন। দেখুন, সে সময় ইরানে চলছিল শাহ যুগ। আমি অলরেডি একাধিক ভিডিও বানিয়েছি যেখানে রেজা সাহা কিভাবে ইরানে ডমিনেট করতেন এবং 1979 সালে খামেনি কিভাবে ইরানকে ইসলামিক রাষ্ট্রে পরিণত করেছিলেন, সেই বিস্তারিত ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। আপনি শাহ আমলটার কথাই ভাবুন। শাহ আমলটা কিন্তু 1950-1960-এর পিরিয়ড, যেখানে ইরান কিন্তু ওয়েস্টার্ন কালচারে বিশ্বাস করত। আজকের মতো কিন্তু ইরান ছিল না। 1979-র 1 এপ্রিল ইরানকে কিন্তু ইসলামিক এক রাষ্ট্রে পরিণত করা হয়েছিল। এরপর থেকে ইরানের বর্তমান অবস্থাটা, যেই অবস্থা নিয়ে এত সমালোচনা, নারী স্বাধীনতা নেই, ফ্রিডম অফ স্পিচ নেই, বোরখা পড়তে হবে, শিক্ষাকে গুরুত্ব দেওয়া হয়নি, ব্যবসা বাণিজ্য নেই, ধর্মীয় মেরুকরণের আভাসে একটা রাষ্ট্র চলছে, এই ধরনের অভিযোগগুলো শুরু কিন্তু 1980 পরবর্তী সময়। কিন্তু 1950 থেকে 60 এই সময় ইরানের ভূমিকাটা কি ছিল? মনে রাখবেন, পাকিস্তানকে এই বিশ্বে সকলের আগে রেকগনাইজ কিন্তু করেছিল ইরান। ইরানে কিন্তু সকলের আগে পাকিস্তানকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয়। পরবর্তীকালে 1950 সালে শাহ, অর্থাৎ ইরানের আগের যে শাসক, তিনি কিন্তু ইসলামাবাদ ভিজিট করেন। এক্ষেত্রে ভারতের টেনশন বাড়া শুরু হয়ে যায়। ভারতবর্ষ বুঝতে পারে এই যে ইরানের শাসক, তিনি তো লুকিয়ে চুরিয়ে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রক্ষা করছে। পরবর্তীকালে জওহরলাল নেহেরুকে এই শাহ বোঝানোর চেষ্টা করেছিলেন আসলে তিনি পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রক্ষা করছেন স্ট্র্যাটেজিক ডেভেলপমেন্টের জন্য, স্ট্র্যাটেজিক কারণে। এর পিছনে কোনো অভিসন্ধি ইরানের নেই এবং ইরান কোনো অবস্থাতেই ভারতকে ছুরি মারতে চায় না। 1956 সালে শাহ প্রথমবারের জন্য ভারত সফরেও কিন্তু আসেন। এমনকি ভারত যে আস্তে আস্তে ইকোনমিক্যাল সেক্টরে উন্নতি করতে শুরু করেছে তা কিন্তু শাহ রিয়েলাইজ করে 1970-এর পর। তবে তার আগে এই শাহ কিন্তু সরাসরি ভারত এবং পাকিস্তানের যুদ্ধে দুবার পাকিস্তানকে প্রকাশ্যে সমর্থন করেন, 1965 যুদ্ধে এবং 1971-এর যুদ্ধে। 1965 যুদ্ধটা এজন্যই সিগনিফিকেন্ট কারণ এই সময় পাকিস্তানের মিলিটারিকে কিন্তু সাপোর্ট করেছিল, সেফগার্ড করেছিল ইরানের মিলিটারি। অর্থাৎ পাকিস্তান এবং ইরানের সম্পর্ক 1950 সাল থেকেই অত্যন্ত ঘনিষ্ঠ জায়গায় গিয়ে কিন্তু পৌঁছায়। যদিও জওহরলাল নেহরুকে এই ইরানি বোঝানোর চেষ্টা করেছিল এই সম্পর্ক কিছুটা স্ট্র্যাটেজিক কারণে, কিন্তু পরবর্তীকালে 1965 সালে এই ইরানের পর্দা ফাঁস হয়ে যায় এবং 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ যে যুদ্ধকে নিয়ে বাংলাদেশ সাধারণ নাগরিকরাই এখন স্বীকৃতি দেয় না, সে সময় কিন্তু এই ইরান পাকিস্তানকে সমর্থন করে।
1973 সালের পরে যখন ইন্দিরা গান্ধী দায়িত্ব নেন, তখন কিন্তু ইরানের থেকে তেল কেনা শুরু করে ভারত। এই যুদ্ধের পরবর্তী সময় ভারতবর্ষ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্টনার হতে শুরু করে ইরানের। কেন গুরুত্বপূর্ণ হলো? কারণ 1970-এর এই সময়টায় একটি বছরে ভারত প্রায় 17 মিলিয়ন টন তেল বিদেশ থেকে কিন্তু আমদানি করে। তার মধ্যে 10 মিলিয়ন টন কিন্তু ইরান থেকেই কিন্তু আসে। অর্থাৎ সে সময় শাহ রিয়েলাইজ করতে শুরু করেন এই পাকিস্তানকে সাপোর্ট করে লাভ নেই, উল্টে ওদের পিছনে মিলিটারি খরচ হয় বেশি। কিন্তু ভারতকে যদি আমরা সমর্থন করি, তাহলে ভারত আমাদের ইকোনমিক্যাল পার্টনার হতে পারে, আমরা ভারতের থেকে কিছু রোজগার করতে পারি, আমাদের তেল ভারত কিনছে। ফলে এই সময় থেকে প্রধানত ভারত আর ইরানের সম্পর্ক কিন্তু ভালো হতে শুরু করে। 1973 সালে ফিরুন। 1973 সালে প্রথমবারের জন্য ইন্দিরা গান্ধী ইরান সফরে যান, এবং এটি কিন্তু প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী যাকে ইরান আনুষ্ঠানিকভাবে ইনভাইট করেছিল। পরবর্তীতে অনেক জল গড়িয়ে গেছে বিভিন্ন জায়গা থেকে। 1979 সালে সেই সহযোগ শেষ হয়, খামেনির পর্ব শুরু হয় ইরানে, এবং 1979 সালে ইরান কিন্তু ইসলামিক রাষ্ট্র হিসাবে আন্তর্জাতিক স্তরে আত্মপ্রকাশ করে। 1979 সালের পর থেকে ইরানের সঙ্গে সম্পর্ক কিন্তু আমাদের সে অর্থে ছিল না, ব্যবসায়ী সম্পর্ক অনেকটা কমে গেছিল। এবং যেহেতু ইরান এবং ভারতবর্ষ আলাদা রকম বিশ্বাস করে, ফলে এতে কিন্তু স্বাভাবিকভাবে ডিপ্লোম্যাটিক রিলেশন তৈরি হয়নি। পরবর্তীকালে 1990 সালে ফের একবার ইরান এবং ভারত একসঙ্গে চলার সিদ্ধান্ত নেয়। কিসের জন্য? আফগানিস্তানকে কেন্দ্র করে। আফগানিস্তানে পাকিস্তান একটা খেলা খেলে দিয়েছিল। সেখানে তালিবান এবং কান্দাহারে তালিবানকে কেন্দ্র করে একাধিক সুন্নি র্যাডিকাল গ্রুপকে প্রশ্রয় দিয়ে আফগানিস্তানকে ওলটপালট করার চেষ্টা করেছিল পাকিস্তান। এই তালিবান এবং র্যাডিকাল গ্রুপের প্রসঙ্গে ইরান এবং ভারত ছিল একসঙ্গে বাধা, এবং তাদের দুজনের লক্ষ্যটা ছিল কিন্তু এক, এবং তালিবানের বিপক্ষে লড়াই করার জন্য এবং পাকিস্তানকে পাল্টা দেওয়ার জন্য 1990 সালে প্রথমবারের জন্য ইরান এবং ইন্ডিয়া একই সূত্রতে কিন্তু আসে, এবং আফগানিস্তানে অ্যান্টি তালিবান নর্থার্ন অ্যালায়েন্স কিন্তু তৈরি করে ইরান এবং এই ইন্ডিয়া। এবার 1990-এর পর 2025-এ ফিরুন। এই মুহূর্তে ইরান এবং ভারতবর্ষের সম্পর্ক কিন্তু আগের থেকে অনেকটা বেটার, কারণ ইরানের জিওগ্রাফিক্যাল যে অবস্থান, সেই অবস্থানকে কিন্তু ভারতবর্ষ অ্যাভয়েড করতে পারবে না। পাকিস্তান যেমন জিওগ্রাফিক্যালি সুযোগ সুবিধা পায়, একসঙ্গে পাকিস্তান যেমন আফগানিস্তান, ইরান একাধিক দেশের সঙ্গে, চায়না একাধিক দেশের সঙ্গে বর্ডার শেয়ার করে একটা আলাদা গুরুত্ব পায় আমেরিকার কাছে, ইরানের অবস্থাও কিন্তু ঠিক সেটা। মিডিল ইস্টে ইরান এমন একটা জায়গায় অবস্থান করছে যাকে কিন্তু অ্যাভয়েড করে মিডিল ইস্টের কোনো ট্রেড এই মুহূর্তে করা কারোর পক্ষেই সম্ভব নয়। এই জন্য ইরানে কিন্তু ব্যাপক পরিমাণ ইনভেস্টমেন্ট ভারত কিন্তু করতে শুরু করে 2014 পরবর্তী সময়ে। ইরান আসলে ভারতবর্ষের জন্য সেন্ট্রাল এশিয়ার একটা গেট হিসাবে কাজ করে, এবং এই গেট হিসাবে কাজ করে পাকিস্তানকে বাইপাস করে। মানে এতদিন যদি মিডিল ইস্টে আপনি কাজকর্ম করতে যেতেন, আপনি পাকিস্তানের উপর থেকে আফগানিস্তান হয়ে আন্তর্জাতিক স্তরে পৌঁছাতে হতো। কিন্তু ইরান এসে ভারতের সামনে একটা দরজা খুলে দেয়। ভারতের কাছে একটা অদ্ভুত সুযোগ, যে সুযোগটা ভারত কিন্তু হাতছাড়া করেনি। ইরানের একটি পোর্টে ব্যাপক পরিমাণে ইনভেস্টমেন্ট কিন্তু ভারতবর্ষ করে, এবং 10 বছরের জন্য ইরানের সঙ্গে চুক্তিবদ্ধ হয় চাবাহার পোর্টকে কেন্দ্র করে। এই চাবাহার পোর্টের গুরুত্বটা এতটাই ভারতের কাছে ক্রিটিক্যাল যে পাকিস্তানকে বাইপাস করে চাবাহার পোর্টকে কাজে লাগিয়ে সেন্ট্রাল এশিয়ার সঙ্গে কানেক্টিভিটি কিন্তু ভারতবর্ষ করতে পেরেছে শুধুমাত্র ইরানের এই বন্দরকে কাজে লাগিয়েই। এমনকি একটি সময় ইরানের থেকে ভারতবর্ষ 5,000 ব্যারেল তেল কিন্তু নিজেদের দেশে নিয়ে আসতো। সাম্প্রতিক সময় 2018-19 সালে ডোনাল্ড ট্রাম্প যখন ইরানের উপর স্যাংশন লাগান, তখন কিন্তু এই চাবাহার পোর্ট কিংবা তেল আমদানি রপ্তানির এই কার্যকলাপ সাময়িকভাবে স্থগিত হয়। কিন্তু আপাতত চাবাহার পোর্টে কিন্তু বিপুল পরিমাণে ইনভেস্টমেন্ট অলরেডি ভারত করছে, এবং ভারতবর্ষের জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজিক ডেপথে অন্তত এশিয়ার মধ্যে কাজকর্ম করার জন্য এই চাবাহার পোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাধ্যম। শুধুমাত্র চাবাহার পোর্ট নয়, এই মুহূর্তে ইরানে কিন্তু $400 বিলিয়ন ইনভেস্ট করেছে চায়না। ফলে পাকিস্তানের পর ইরান, চায়না যেভাবে একের পর এক ইনভেস্টমেন্টে সে সকল দেশকে কন্ট্রোল করার চেষ্টা করেছে, তাও কিন্তু ভারতের জন্য অশনি সংকেত। ঠিক একই স্ট্র্যাটেজিতে চায়না কিন্তু বর্তমানে বাংলাদেশকে গিলে খাওয়ার চেষ্টা করছে।
একটাই অস্ত্র, ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট। যদি আপনি এই ইনভেস্টমেন্টের কাউন্টার পার্ট তৈরি করতে চান, তাহলে আপনাকেও ইনভেস্টমেন্ট করতে হবে এবং ইরানকে কনফিডেন্স দিতে হবে। ভারত কিন্তু সেই কাজটাই করেছে এবং ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডর তৈরি করার জন্য ভারতবর্ষ সেই চাবহার পোর্টকে কেন্দ্র করে ভারত পরবর্তীকালে মিডিল ইস্টের ডিপ্লোম্যাটিক স্ট্র্যাটেজি কিন্তু তৈরি করেছে, যা ভারত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এক পদক্ষেপ নিয়েছে, যা ইম্পর্টেন্ট আজকের দিনেও। এই চাবহার পোর্ট কিন্তু আরবিয়ান সি এবং ইন্ডিয়ান ওশিয়ানের মধ্যে অ্যাক্সেস তৈরি করছে, অর্থাৎ আফগানিস্তান, ইরান এবং ইরানকে কেন্দ্র করে ইউরোপ, মিডিল ইস্ট সকল জায়গায় ছড়িয়ে যেতে পারে ভারতবর্ষ। এই জন্য এই পার্টিকুলার পোর্টটা কিন্তু এতটা ইম্পর্টেন্ট। এমনকি এই পোর্টের দ্বারা আফগানিস্তানের রেলপথ এবং আফগানিস্তানের যত ট্রান্সপোর্ট নেটওয়ার্ক আছে ভারত কিন্তু খুব সহজে অ্যাক্সেস করতে পারে। আপনারা জানেন এই মুহূর্তে ভারত তালিবানের সঙ্গে একের পর এক মিটিং করেছে, এমনকি ভারতে যেন তালিবানের একটি দূতাবাস খোলা যায় কিংবা ডিপ্লোম্যাটিক একটা অফিস খোলা যায় সেই চেষ্টাও কিন্তু করেছে। অর্থাৎ পাকিস্তানকে বাইপাস করে কিংবা ডিপ্লোম্যাটিক স্তরে পাকিস্তানকে বড় ধাক্কা দিতে এই মুহূর্তে আফগানিস্তান যেমন ইম্পর্টেন্ট, আফগানিস্তানের সঙ্গে কানেক্টিভিটি রক্ষা করতে পারে ইরানের চাবহার পোর্ট, সেই দিক থেকে ইরানের এই চাবহার পোর্টও কিন্তু ইম্পর্টেন্ট। পাশাপাশি আফগানিস্তানের যদি ভৌগোলিক অবস্থানটা দেখবেন আফগানিস্তান কিন্তু ল্যান্ড লকড, অর্থাৎ সব দিক থেকে ঘেরা। তারা চাইলেই যে কোনো জায়গায় ব্যবসা বাণিজ্য করতে পারে না, ফলে আফগানিস্তানের ডিপেন্ডেন্সির জায়গাও কিন্তু এখানে ভারত। যদি ভারত অ্যালাউ করে তাহলে আফগানিস্তানও খুব সহজে ইরানের এই চাবাহার পোর্ট, যেটা ভারত কন্ট্রোল করবে, সেই পুরো জায়গাটারও কিন্তু অ্যাক্সেস নিতে পারে। এমনকি চাবাহার পোর্ট এতটাই গুরুত্বপূর্ণ, যদি আফগানিস্তানকে ব্যবসা বাণিজ্য করতে হয় এবং পাকিস্তানের করাচি পোর্টকে অ্যাভয়েড করতে হয়, তাহলে এই ভারতের সঙ্গে সম্পর্ক রক্ষা করে চাবাহার পোর্টে অ্যাক্সেস করাটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা পার্ট। অর্থাৎ ভারতবর্ষ জানে চাবহার পোর্ট যদি ইরানে কন্ট্রোল করা যায় তাহলে আফগানিস্তানের কনফিডেন্সও নেওয়া সম্ভব হবে, কারণ আফগানিস্তানের কাছে কোনো অপশন থাকবে না এবং আফগানিস্তানের তালিবানকে যে কোনো মুহূর্তে আপনি পাকিস্তানের বিপক্ষে ব্যবহারও করতে পারেন। এর জন্যই ভারতবর্ষ এখানে এখনো অবধি $85 মিলিয়ন ইনভেস্ট করেছে। সম্ভবত পুরো প্রকল্পটার যে ভ্যালু তা হলো $500 মিলিয়ন এবং ভারতবর্ষ আস্তে আস্তে এই ইনভেস্টমেন্টটি করে 10 বছরের চুক্তিতে এই চাবহার পোর্টের নিজেদের কন্ট্রোলে নিয়েছে এবং পার্টিকুলার এই জায়গাটিতে একটি ট্রান্সপোর্টেশন হাব হিসাবে তৈরি করার চেষ্টা করছে ভারত, যেখানে কোনো ঝুটঝামেলা থাকবে না এবং ট্রান্সপোর্টেশন হাব হিসাবে ভারতবর্ষ এটিকে মিডল ইস্টের করিডোর হিসাবেও ব্যবহার করতে পারে পরবর্তীকালে। অর্থাৎ এই চাবহার পোর্টকে যদি এখন ইসরায়েল কোনোভাবে অ্যাটাক করে তাহলে কিন্তু ভারতের কপালে চিন্তার ভাঁজ আরো পুরু হতে পারে। আর ইসরায়েলের পক্ষ থেকে যে ঘোষণা করা হয়েছে সরকারি স্থাপনার উপর হামলা করবে, সেখানে ইসরায়েল অবশ্যই ভারতের এই চাবহার পোর্টটিকে নিয়ে কনসিডার করবে, কিন্তু ভারতের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক এতটাই ভালো, কোনো অবস্থাতেই আমার দৃঢ় বিশ্বাস চাবহার পোর্টে কোনো রকম বোম্বিং অন্তত অফিসিয়াল ইসরায়েলের পক্ষ থেকে করা হবে না। এবার একটা যুদ্ধে দুর্ঘটনাবশত অনেক কিছুই হতে পারে, কি হবে কি হবে না এখন এই মুহূর্তে ভেবে লাভ নেই। যেমন ইতিহাসকে এখন এই মুহূর্তে গুরুত্ব দিয়ে লাভ নেই, যেটা গুরুত্ব দিয়ে লাভ আছে তা হলো স্ট্র্যাটেজি, ডিপ্লোম্যাসি, ভবিষ্যৎ। আর ডিপ্লোম্যাটিক স্ট্র্যাটেজির ভবিষ্যৎ যদি আপনারা কন্ট্রোল করতে চান বা নিয়ন্ত্রণ করতে চান, তাহলে কিন্তু চাবহার পোর্টের কোনো রকম ডিসব্যালেন্স হওয়া বা কোনো রকম ঘেটে যাওয়া তা কিন্তু ভারতের জন্য যথেষ্ট চিন্তার। কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টা কমেন্টে জানাবেন, এবং ভারতের কি করা উচিত ইম্পর্টেন্ট বিষয় জানাবেন, কি ভাবছেন। চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।